আসসালামু রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং জ্ঞানবন্ধু পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালের বিষয় রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীগণ, প্রথম ক্লাসে আমরা এই অধ্যায় থেকে 7টি ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি। পাশাপাশি 1 নম্বর ফরম্যাট এবং 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা 3 নম্বর এবং 4 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। শিক্ষার্থীগণ, তাহলে চলুন প্রথমে 3 নম্বর ফরম্যাট থেকে শুরু করা যাক। 3 নম্বর ফরম্যাটটি হলো রিপ্লেসমেন্ট অফ ইকুইপমেন্ট, অর্থাৎ স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন করা। একটি প্রোডাকশন কোম্পানিতে বিভিন্ন ধরনের স্থায়ী সম্পত্তি ব্যবহার করা হয়। অনেক দিন ব্যবহারের ফলে অনেক সময় স্থায়ী সম্পত্তির কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে এবং প্রোডাকশন কম হয় অথবা সার্ভিস খারাপ দেয়। সেক্ষেত্রে প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব হলো পুরাতন ইকুইপমেন্টটি সরিয়ে নতুন একটি সম্পত্তি স্থাপন করা। আর নতুন সম্পত্তি স্থাপন করলে কোম্পানির জন্য লাভজনক হবে কিনা সেটি প্রথমে বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া। সেই জন্য আমাদের সিদ্ধান্তের জন্য একটি অঙ্ক করতে হবে। একটি অঙ্ক করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। আর এই ফরম্যাটের অঙ্ক একটি মাত্র রিকোয়ারমেন্ট চাওয়া হয়, শুড দ্য মেশিন বি রিপ্লেস। শুধুমাত্র এই প্রশ্নটি করা হবে যে স্থায়ী সম্পত্তি পুরাতনটি সরিয়ে নতুন একটি স্থাপন করতে হবে কিনা, এটি হলো আমাদের প্রশ্ন। শিক্ষার্থীগণ, এই ফরম্যাটের অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষায় অনেকবার দেওয়া হয়েছে। যেমন প্রবলেম নম্বর 11, এটি 3বার এসেছে। 1996, 2002 সাল এবং 2012 সালে এসেছে। নাম্বার 12, এটি 2011 সালে এসেছে। নাম্বার 13, এটি 2005 সালে পরীক্ষায় দেওয়া হয়েছে। নাম্বার 14, এটি 2007 সালে এসেছে। নাম্বার 15, এটি 2006 সালে এসেছে এবং 16 নম্বরটি 2009 সালে এবং 17 নম্বরটি 2010 সালে পরীক্ষায় এসেছে। শিক্ষার্থীগণ, এই ফরম্যাটের একটি অঙ্ক ভালোভাবে একটু শিখতে পারলে প্রত্যেকটি অঙ্ক একইভাবে সমাধান করে দিয়েছি। আপনারা নিজেরাই বাড়িতে বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারবেন। তাহলে আসি, প্রথমে আমরা শুরুতে 11 নম্বর প্রবলেমটি দেখি। 11 নম্বর প্রবলেমটি, শিক্ষার্থীগণ, আমরা প্রথমে বলেছি যে একটি মাত্র রিকোয়ারমেন্ট থাকবে আর এই রিকোয়ারমেন্ট তৈরি করার জন্য, অ্যান্সারটি দেওয়ার জন্য 6টি স্টেপ আমাদের পরীক্ষা করে তৈরি করতে হবে। তাহলে প্রথমে অঙ্কটি পড়ি। বলা হচ্ছে, এ কোম্পানি বট এ মেশিন 2 years ago। একটি কোম্পানি একটি মেশিন ক্রয় করেছিল 2 বছর আগে। ইন দ্য মেন টাইম মোস্ট মডার্ন মেশিন আর অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট। বর্তমানে এ ধরনের মেশিন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। দ্য কোম্পানি ওয়ান্ট টু এক্সামিন হোয়েদার দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য ওল্ড মেশিন বাই এ নিউ উড বি প্রফিটেবল। কোম্পানি পরীক্ষা করতে চায় যে পুরাতনটি সরিয়ে নতুন একটি মেশিন স্থাপন করলে কোম্পানির জন্য লাভজনক হবে কিনা। দ্য পার্টিকুলার্স রিলেটিং টু দ্য টু মেশিন আর গিভেন বিলো। নিচেই দুইটি মেশিনের ইনফরমেশন দেওয়া হলো। প্রথম কলমে পার্টিকুলার লেখা হয়েছে এবং ওল্ড মেশিন ও নিউ মেশিনের ইনফরমেশন দেওয়া হয়েছে। এবার আসি, প্রথম আইটেমটি হলো কস্ট অফ মেশিন। পুরাতন মেশিনটির দাম ছিল 1,40,000 টাকা, যেখানে নিউ মেশিনের দাম হবে 1,80,000 টাকা। বুক ভ্যালু, পুরাতন মেশিনটি 2 বছর ব্যবহারের পরে এখন বর্তমান বুক ভ্যালু আছে 1 লাখ টাকা। নিউ মেশিনের কোনো বুক ভ্যালু নাই, কারণ সেটি এখনো ক্রয় করা হয়নি। রিলাইজেবল ভ্যালু নাও, যদি এখন পুরাতন মেশিনটি বিক্রি করা হয় তাহলে 1 লক্ষ টাকার মেশিন 60,000 টাকা বিক্রি হবে, অর্থাৎ এখানে 40,000 টাকা ক্যাপিটালাইজ লস হবে। আর পুরাতন নিউ মেশিনের রিলাইজ ভ্যালু নাই, কারণ এখনো সেটি ক্রয় করা হয়নি। রিলাইজ ভ্যালু আফটার 5 ইয়ার্স, যদি আমরা পুরাতন মেশিন চালানোর পরে 5 বছর পরে বিক্রি করি তাহলে পুরাতন মেশিনটি 5 বছর পর বিক্রি করলে স্যালভেজ ভ্যালু থাকবে 10,000 টাকা। আর এখন ক্রয় করে যদি আমরা নতুন মেশিন 5 বছর পরে বিক্রি করি তাহলে তার স্যালভেজ ভ্যালু থাকবে 40,000 টাকা। এবার আসি,
পরবর্তী লাইনে বলা হচ্ছে ওভারহোলিং কস্ট আফটার 3 ইয়ার্স। 3 বছর পরে অতিরিক্ত ব্যয় হবে 25,000 টাকা অনলি ফর ওল্ড মেশিন। এ ধরনের ব্যয় নিউ মেশিনে নাই, অর্থাৎ 3 বছর চালানোর পরে পুরাতন মেশিনটি নষ্ট হয়ে যাবে এবং সেখানে আমাদের খরচ হবে 25,000 টাকা, কিন্তু নতুন মেশিন 3 বছর চালালেও নষ্ট হবে না। এবার আসি পরবর্তীতে বলা হচ্ছে অ্যানুয়াল অপারেটিং কস্ট এক্সক্লুডিং ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন বাদেই অপারেটিং খরচ হয় ওল্ড মেশিনের 70,000 টাকা পরিচালন ব্যয়, যেখানে নিউ মেশিনের ব্যয় হবে মাত্র 25,000 টাকা। তাহলে এখানে ব্যয় প্রতি বছরে সেভ হবে 70 থেকে 25 বাদ দিলে 45,000 টাকা। এটি হলো আমাদের ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। প্রতি বছরের কস্ট সেভটাই হলো ইনকাম। এবার আসি পরবর্তী বলা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল ইজ 18% অ্যান্ড ট্যাক্স রেট 40%। ঠিক আছে, দেখুন তাহলে নর্মাল রেট 18% ডিসকাউন্ট রেট আর ট্যাক্স রেট 40%। রিকোয়ারমেন্ট চাওয়া হলো শুড দ্য মেশিন বি রিপ্লেস, অর্থাৎ মেশিনটা কি প্রতিস্থাপন করা উচিত হবে, এটি প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সার দিতে গেলে আমাদের 6টি স্টেপের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রশ্নটি ভালোভাবে পড়লাম। প্রশ্নের ভিতরে ইনফরমেশনগুলো সব পেয়েছি। একটি ওল্ড মেশিন এবং নিউ মেশিনের ইনফরমেশনগুলো সাজানো আছে। এবার আসি আমরা স্টেপ নম্বর 1 থেকে 6 পর্যন্ত পর্যায়ক্রমে শিখে আসি। প্রথমে 1 নম্বর স্টেপে শিখতে হবে ক্যালকুলেশন অফ ট্যাক্স সেভিং। ট্যাক্স সেভিংটা হয় সাধারণত স্থায়ী সম্পত্তি ক্যাপিটালাইজ যে লস হয়, বিক্রয়জনিত লস, এটার উপরে সরকার ট্যাক্স ফেরত দেয়, এটি হলো ট্যাক্স সেভিং বলা হয়। যেমন পুরাতন মেশিনটির বুক ভ্যালু ছিল 2 বছর পরে এসে 1 লাখ টাকা, যেখানে রিয়েলাইজেবল ভ্যালু অফ ওল্ড মেশিন যদি বিক্রি করা হয় 2 বছর পরে, তাহলে আমরা প্রশ্নে পেয়েছি এটি 60,000 টাকা বিক্রি করা যাবে। এটি লেখা ছিল 1 লাখ টাকার মেশিন 60,000 টাকা সেল হবে, তাহলে লস হবে সেক্ষেত্রে 40,000 টাকা। এটিকে বলা হয় ক্যাপিটালাইজেশন লস। এই লসের উপরে ট্যাক্স সেভ হয়, তাহলে ট্যাক্স সেভিং হবে 40,000-এর উপরে 40%, অর্থাৎ 16,000 টাকা। এটি হলো আমাদের ট্যাক্স সেভ। এবার আসি 2 নম্বর স্টেপ ক্যালকুলেশন অফ এনসিও। এনসিও মানে নিট ক্যাশ আউটফ্লো, অর্থাৎ নতুন মেশিনটি কিনতে গেলে বাড়ি থেকে নতুন করে অতিরিক্ত কত টাকা দিতে হবে, সেটি হলো আমাদের এনসিও নির্ণয়। তাহলে প্রথমে কস্ট অফ নিউ মেশিন 1,80,000 টাকা। এই মেশিনটি ক্রয় করতে গেলে পুরাতন মেশিন বিক্রি হবে সেল অফ ওল্ড মেশিন 60,000 টাকা, আর ট্যাক্স সেভিং হবে 16,000 টাকা। ঠিক আছে, দেখুন তাহলে আমরা ক্রয় করলাম 1,80,000 টাকা দিয়ে, যেখানে আমাদের পুরাতন মেশিন বিক্রি হয়ে টাকা সেভ হয়েছে 60,000 টাকা এবং ট্যাক্স সেভ হয়েছে 16,000 টাকা। তাহলে 1,80,000 থেকে 60,000 এবং 16,000 মাইনাস করলে অবশিষ্ট থাকে 1,04,000 টাকা। এটি হলো নিট ক্যাশ আউটফ্লো, অর্থাৎ অতিরিক্ত আমাদের বিনিয়োগ করতে হবে 1,04,000 টাকা এনসিও। এবার আসি 3 নম্বর স্টেপ ক্যালকুলেশন অফ ডিফারেন্সিয়াল ডিপ্রিসিয়েশন। দুইটি মেশিনের অবস্থায়ের পার্থক্য কি। প্রথমে নিউ মেশিনের দাম বেশি বলে এটি আমরা প্রথমে লিখেছি ডিপ্রিসিয়েশন অফ নিউ মেশিন 1,80,000 টাকা, আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, ভাগ করলে হয় 36,000 টাকা। আর পুরাতন মেশিনের 2 বছর পরে এর বুক ভ্যালু আছে 1 লাখ টাকা। এরপরে যদি আমরা 5 বছর চালাই তাহলে 1 লক্ষকে 5 দ্বারা ভাগ করলে আসে 20,000 টাকা। এটি হলো ডিপ্রিসিয়েশন। তাহলে 36,000 থেকে 20,000 মাইনাস করলে ডিফারেন্স সেলভেজ ভ্যালু 16,000 টাকা। এটি হলো আমাদের ডিফারেন্স ডিপ্রিসিয়েশন। এবার 4 নম্বর স্টেপ ক্যালকুলেশন অফ অ্যানুয়াল কস্ট সেভিং। প্রতি বছরে অপারেটিং কস্ট কত টাকা সেভ হয়, এটি আমরা প্রশ্নের শেষ প্রান্তে পেয়েছিলাম যে 70,000 টাকা অপারেটিং খরচ আর নতুন মেশিনের মাত্র 25,000 টাকা। তাহলে দুইজনের ডিফারেন্স, এই দুইটি ডিফারেন্স হলো 45,000 টাকা। এটি হলো সিএফবিটি। তাহলে 4 নম্বর স্টেপে আমরা দেখেছি অপারেটিং কস্ট ফর ওল্ড মেশিন 70,000 টাকা এবং অপারেটিং কস্ট ফর নিউ মেশিন 25,000 টাকা। ডিফারেন্স হলো 45,000 টাকা। শিক্ষার্থীগণ, আমরা দেখেছিলাম ওভারহোলিং কস্ট হয়েছিল অনলি ফর ওল্ড মেশিনের জন্য 3rd ইয়ারে। সেটা লেখা হলো অনলি 3rd ইয়ার কস্ট সেভিং 45,000 টাকা তো প্রতি বছর সেভ হবে, সাথে সাথে 25,000 টাকা ওভারহোলিং কস্ট যোগ করা হলো, তাহলে সেভ হবে ওই বছরে 70,000 টাকা, যেটি আবার প্রশ্নে আমরা দেখে আসি। এখানে বলা হচ্ছে ওভারহোলিং কস্ট
আফটার থার্ড ইয়ার 3 বছর পরে ওল্ড মেশিনের ওভারহলিং কস্ট হবে 25,000 টাকা। যদি আমরা নতুন মেশিন ক্রয় করি তাহলে এই ধরনের ব্যয় থেকে আমরা বেঁচে যাব, অর্থাৎ সেভ হবে তখন 25,000 টাকা ওই বছরে। আর প্রতি বছর তো সেভ হয় 45 এবং সাথে 45 আর 25 যোগ করলে থার্ড ইয়ারের জন্য আমাদের কস্ট সেভিং হচ্ছে 70,000 টাকা। এটা হলো সিএফবিটি। 5 নম্বর স্টেপে আসলাম, ক্যালকুলেশন অফ ডিফারেন্সিয়াল স্যালভেজ ভ্যালু। প্রশ্নে আমরা দেখেছি স্যালভেজ ভ্যালু আছে নিউ মেশিনের 40,000 টাকা আর ওল্ড মেশিনের 10,000 টাকা। তাহলে এটাকে ট্যাক্স মুক্ত করতে হবে 1 মাইনাস ট্যাক্স রেট, 1 মাইনাস ট্যাক্স রেট। 1 আমাদের সূত্রের, আর ট্যাক্স রেট হচ্ছে 40%, যেখানে আমরা 0.40 ইউজ করেছি। তাহলে 1 থেকে 0.40 চলে গেলে থাকে 0.6 সাথে 40,000 টাকা গুণ করলে আসে 7,24,000 টাকা। এই 24,000 টাকা হলো স্যালভেজ ভ্যালু অফ নিউ মেশিন। সেমভাবে ওল্ড মেশিনের স্যালভেজ ভ্যালু আছে 10,000 টাকা, এটির থেকে আমরা 40% ট্যাক্স মুক্ত করলাম, ট্যাক্স বাদ দিলে আর থাকে 6,000 টাকা। তাহলে স্যালভেজ ভ্যালু অফ ওল্ড মেশিন 6,000 টাকা, 24 থেকে 6 বাদ দিলে ডিফারেন্স হলো 18,000 টাকা। এই 18,000ই হলো আমাদের ডিফারেন্স স্যালভেজ ভ্যালু। ঠিক আছে, 5টি স্টেপ আমরা পর্যায়ক্রমে করলাম। এবার আসি 6 নম্বর স্টেপ। 6 নম্বর স্টেপে আমাদের চূড়ান্ত স্টেপ, ক্যালকুলেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু। নিট প্রেজেন্ট ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে আমরা রিপ্লেসমেন্ট করব, সিদ্ধান্ত নিব। আর যদি নেগেটিভ হয় তাহলে সিদ্ধান্ত নিব যে এই ধরনের মেশিন রিপ্লেস করা উচিত নয়। তাহলে আসি শুরু করে আমরা প্রথমে এখানে 9টি কলাম দিতে হবে। নিট প্রেজেন্ট ভ্যালুর জন্য একটা ছক তৈরি করতে হবে। এই ছকে 9টি কলাম হবে। প্রথম কলামে ইয়ার লিখতে হবে, ইয়ার 1 2 3 4 5, 5 বছর যেহেতু আজকাল ছিল 5 পর্যন্ত লেখা হলো। সিএফবিটি এটি আমাদের 4 নম্বর স্টেপ থেকে নিয়ে আসা হয়েছে, স্টেপ নাম্বার 4। এটা সিএফবিটি ছিল, এখানে আমাদের 45,000 টাকা, আর অনলি ফর থার্ড ইয়ারের জন্য 70,000 টাকা এটি বসিয়ে দেওয়া হলো। 45 প্রতি বছরে, শুধুমাত্র থার্ড ইয়ারের জন্য 70,000 টাকা বসানো হয়েছে। এবার ডিপ্রিসিয়েশন, ডিফারেন্ট ডিপ্রিসিয়েশন আমরা 3 নম্বর স্টেপে করেছি। 3 নম্বর স্টেপের অ্যামাউন্টটা ছিল, দেখে আসি, এখানে ছিল 16,000 টাকা। এই 16,000 টাকা প্রতি বছরের জন্য সমান। এরপরে নেক্সট আসি 4 নম্বর। 4 নম্বর কলামে ইবিটি। ইবিটি বের হয়েছে মূলত সিএফবিটি থেকে ডিপ্রিসিয়েশন মাইনাস করার পরে, অর্থাৎ 45,000 থেকে 16,000 টাকা মাইনাস করলে থাকে 29,000 টাকা প্রতি বছরে। শুধু থার্ড ইয়ারের জন্য 70,000 থেকে 16,000 টাকা মাইনাস করলে থাকে 54,000 টাকা। এটি হলো ইবিটি। তাহলে ইবিটির ঘর আমাদের 4 নম্বর কলাম শেষ হলো। এবার আসি 5 নম্বর কলাম। 5 নম্বর কলাম হলো ট্যাক্স রেট। এখন ট্যাক্স অ্যামাউন্টটা বের করতে হবে 4 নম্বর কলামের উপরে 40% গুণ করতে হবে, অর্থাৎ 29,000 উপরে 40% করলে আসে 11,600 টাকা। 29,000 উপরে দ্বিতীয় বছরে 40% করলে আসে 11,600 টাকা। প্রতি বছরে একই থাকবে, শুধুমাত্র থার্ড ইয়ারে 54,000 টাকার উপরে 40% করলে আসে 21,600 টাকা। নেক্সট 6 নম্বর কলাম ইএটি, আর্নিং আফটার ট্যাক্স তৈরি করতে হবে। ইএটি হলো 4 নম্বর কলামে ইবিটি থেকে ট্যাক্স মাইনাস করলে ইএটি হয়, অর্থাৎ 29,000 থেকে 11,600 মাইনাস করলে 17,400। এই অ্যামাউন্টটি প্রতি বছর বসবে। শুধু থার্ড ইয়ারে আমাদের ফিগার চেঞ্জ হবে, 54 থেকে 21,600 মাইনাস করলে থাকে 32,400 টাকা। এবার আসি 7 নম্বর কলাম সিএফএটি, ক্যাশ ফলো আফটার ট্যাক্স। যেহেতু ডিপ্রিসিয়েশনটি অনগদ খরচ, তাই ইএটির সাথে ডিপ্রিসিয়েশন যোগ করলে সিএফএটি হয়, অর্থাৎ 3 নম্বর কলামের সাথে 6 নম্বর কলাম যোগ করলে সিএফএটির ঘর 7 নম্বর কলাম তৈরি হয়। উপরে লিখে দেওয়া হয়েছে 3 + 6। ঠিক আছে, তাহলে আমরা দেখি প্রথমে 6 নম্বরে কলামে আছে 17,400 টাকা, আর ডিপ্রিসিয়েশন আছে 16,000 টাকা। 16 আর 17 যোগ করে হয় 33,400 টাকা। সেম একই অ্যামাউন্ট প্রতি বছরে বসবে, শুধুমাত্র থার্ড ইয়ারে অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে আসলো 48,400 টাকা। এরপরে পঞ্চম বছরে আমাদের স্যালভেজ ভ্যালু ছিল 18,000 টাকা, যেটি আমরা 5 নম্বর স্টেপে তৈরি করেছিলাম। ক্যালকুলেশন অফ ডিফারেন্স স্যালভেজ ভ্যালু 18,000 টাকা। এটি সিএফএটির কলামে বসাতে হয়। তাই লাস্ট যেহেতু পঞ্চম বছরে আমরা স্যালভেজ ভ্যালু বসিয়েছি 18,000 টাকা। এবার আসি 8 নম্বর কলাম পিবি ফ্যাক্টর। ডিসকাউন্ট রেট আমাদের প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছিল 18%। এটি যে পার্সেন্ট দেওয়া থাকবে আপনি সেই পার্সেন্টে ডিসকাউন্ট করবেন।
এই অঙ্কের জন্য ছিল 18%, আমরা 18% ইউজ করেছি। পি ফ্যাক্টরের সূত্র হলো 1 ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আয়ের মান ডিসকাউন্টেড 18%, তা আমরা 0.18 লিখেছি। আর এন এর মান নাম্বার অফ ইয়ারের উপর নির্ভর করবে। শিক্ষার্থীগণ, ফার্স্ট ইয়ারে আপনি 1 বসিয়ে ক্যালকুলেশন করবেন, তাতে মান আসবে 0.847। সেকেন্ড ইয়ারে যখন করা হবে তখন এন এর মান চেঞ্জ হয়ে 2 আসবে, তো ক্যালকুলেশন করলে আসবে 0.718। সেমভাবে থার্ড ইয়ারে শুধু এন এর মান চেঞ্জ করে আমরা পেয়েছি 0.609। ফোর্থ ইয়ারে আমরা এখানে পেয়েছি 0.516 এবং 5 ইয়ারে পেয়েছি 0.437। ফিফথ ইয়ার যেহেতু দুইটি ঘরে ছিল, তো আমরা একই ফিগার দুই ঘরে বসিয়েছি। এবার আসি 9 নম্বর কলাম। 9 নম্বর কলামের কাজ হলো 7 এবং 8 গুণ করে, অর্থাৎ সিএফ এটির সাথে পি ফ্যাক্টর গুণ করলে ফিগার আসে প্রথমটি 28,290 টাকা, 23,981 টাকা, 29,476 টাকা, 17,234 টাকা, 14,596 টাকা, 7,866 টাকা। টোটাল মিলে যোগ করে দেখা গেল এখানে ফিগার আসে 1,21,443 টাকা। শিক্ষার্থীগণ, আমরা 2 নম্বর স্টেপে এনসিও নির্ণয় করেছিলাম 1,04,000। আবার আমরা দেখে আসি 2 নম্বর স্টেপ, এখানে ছিল এনসিও 1,04,000 টাকা। এটি কাজ হলো এখানে মাইনাস করে দেওয়া, লেস করেছি টোটাল থেকে এনসিও 1,04,000। তারপরে আমাদের এখানে প্রেজেন্ট ভ্যালু হয়েছে টোটাল 1,21,443 টাকা এবং এনসিও মাইনাস করা হলো 1,04,000 টাকা। তাহলে অবশিষ্ট থাকলো 17,443 টাকা। এটি পজিটিভ। যেহেতু নিট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হয়েছে, তাহলে আমাদের উচিত এ ধরনের ইকুইপমেন্ট প্রতিস্থাপন করতে হবে। যদি নেগেটিভ আসতো তাহলে আমরা লিখতাম উই শুড নট রিপ্লেস দ্য ওল্ড মেশিন বাই এ নিউ। আর যেহেতু পজিটিভ এসেছে, তাহলে আমরা এটা লিখব উই শুড রিপ্লেস দ্য ওল্ড মেশিন বাই এ নিউ বিকজ দেয়ার নিট প্রেজেন্ট ভ্যালু ইজ পজিটিভ। শিক্ষার্থীগণ, ঠিক একইভাবে রিপ্লেসমেন্ট ফরম্যাটের অঙ্কগুলি সবগুলি আপনারা সমাধান করতে পারবেন। পরবর্তী 12 নম্বরেও একইভাবে দেওয়া হয়েছে, এখানে 6টি স্টেপের মাধ্যমে সমাধান করে দিয়েছি। আপনারা ইজি প্লাস হ্যান্ডবুকটি সংগ্রহ করুন এবং অঙ্ক প্র্যাকটিস করুন। আশা করি খুব সহজে এই ফরম্যাটে অঙ্কগুলো বুঝতে পারবেন। এবার আসি পরবর্তী ফরম্যাট 4 নম্বর। শিক্ষার্থীগণ, 4 নম্বর ফরম্যাটের অঙ্ক আগামী ক্লাসে আমরা দেখব, কারণ আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আর ইজি প্লাস হ্যান্ডনোটটি সংগ্রহ করে আপনারা অঙ্কগুলি প্র্যাকটিস করেন, তাহলে খুব সহজ হয়ে যাবে আপনাদের এই অঙ্কগুলি বোঝার ক্ষেত্রে। 4 নম্বর ফরম্যাটটি তাহলে আমরা আগামী ক্লাসে দেখব ইনশাল্লাহ। আজকে আমরা এখানেই বিদায় নিই। আসসালামু আলাইকুম।